হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেকেরি ডায়েরিজের সিজন 2 এর 8 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো পর্বের শুরুতেই আমরা এক ঝালক দেখি একজন মহারানীকে, আর তারপরে বুম সিন শিফট হয় আর আমরা সরাসরি চলে আসি মাউমার কাছে। ও এখন কোথায় আছে জানো? একটা স্টোর রুমের ভেতরে, আর ওকে এখানে পাঠানো হয়েছে পানিশমেন্ট হিসাবে। ওর হেডমেড ওকে এখানে গিয়ে বলেছে যে ঘরের সব জিনিসপত্র ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে। ব্যাপারটা হলো, কিছুদিন আগে মাউমাও একটা টিকটিকির কাটা লেজ নিয়ে এসেছিল, যেটা ওর এক বন্ধু দেখে ফেলে। সেই বন্ধুটিও ওর সাথেই কাজ করে, আর সে মাউমাওকে সাবধান করে বলে যে এটা যদি আমাদের হেডমেড দেখে ফেলেন তাহলে তোমাকে ঘর থেকে বের করে এই স্টোর রুমে রেখে দেবেন। সাধারণত পানিশমেন্ট পেলে সবার মন খারাপ হয়, তাই না? কিন্তু মাউমাওয়ের জন্য এটা ছিল একটা সারপ্রাইজের মতো। অ্যান্ড গেস হোয়াট, ও তো এই কথা শুনে উল্টে খুশি হয়ে যায় আর নিজেই হেডমেডকে গিয়ে সব বলে দেয়। হেডমেড তো রেগে আগুন, তাই ওকে এখানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মাউমাও এখানে এসে তো খুশিতে প্রায় নাচতে শুরু করে দিয়েছে, কারণ এই স্টোর রুমটা ওর জন্য লিটারালি একটা গুপ্তধনের মতো। এখানে ও নিজের এক্সপেরিমেন্ট করার জন্য অনেক জায়গা পাবে, আর নতুন নতুন ওষুধও বানাতে পারবে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও আর ওর বন্ধুরা একসাথে বসে কথা বলছে। গিউয়ান ওকে জিজ্ঞাসা করে, তুমি তো এখানে নিশ্চয়ই একগাদা পোকামাকড় ধরেছ। মাও উত্তর দেয়, আরে ওটা কোনো পোকামাকড় ছিল না, ওটা টিকটিকির লেজ ছিল। তখন ওর বন্ধু বলে, জানো এখানে একটা গুজব ছড়িয়েছে যে একটা মেয়ে নাকি খেলার ছলে পোকামাকড় ধরে আর তারপর নাচতেও শুরু করে। আমার তো মনে হচ্ছে ওটা তুমিই হবে, কারণ তুমিও তো এমন অদ্ভুত কাজ করো। এই কথা শুনে মাও তো চিন্তায় পড়ে গেল। ওর মতো আরও একটা মেয়ে আছে যে পোকামাকড় ধরে, কিন্তু সেই ওইগুলো দিয়ে কি করবে? এরপর ওটার বন্ধু শিয়াওলানের কাছে গিয়ে শিশুই নামের এক মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওর বন্ধু মেয়েটিকে চিনত না, তাই সে অন্য মেয়েদের কাছে জিজ্ঞাসা করতে যায়। কিন্তু মাও সাথে থাকায় ওরা কেউ কিছু বলতে চায় না, কারণ মাওয়ের পদ তাদের চেয়ে উঁচু ছিল আর ওরা ওকে একটু ভয়ও পাচ্ছিল। মাও বিষয়টা ঠিকই বুঝতে পারে, আর তখনই ও বের করে ওর সেই স্পেশাল রুমালটা। তোমাদের তো মনেই আছে, তাই না? এই রুমালটা ওকে কে দিয়েছিল? হ্যাঁ, জিনশি, ওর মুখে লেগে থাকা রক্ত মোছার জন্য। অ্যান্ড ভাই, জিনশির দেওয়া ওই সুন্দর রুমালটা দেখা মাত্রই বাকি মেয়েগুলো তো লিটারালি পাগল। মাও সুযোগটা কাজে লাগিয়ে বলে, যদি তোমরা আমাকে ঠিকঠাক বলো যে ওই শিশুই নামের মেয়েটা কোথায় থাকে, তাহলে আমি তোমাদের এই রুমালটা দিয়ে দেব। আর এই কথা শুনেই ওরা শিশুর ব্যাপারে সব কিছু মাওকে বলে দেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও আর ওর বন্ধু সেই মেয়েটিকে খুঁজতে সোজা জঙ্গলের দিকে চলে এসেছে। মেয়েদের কথা মতো ওরা জঙ্গলের উত্তর দিকে আসে। ওর বন্ধু বলে, আমরা তো গতবার এখানেই এসেছিলাম। অ্যান্ড সাডেনলি মাও কিছু সুন্দর ফুল দেখতে পায় আর সেগুলোর কাছে চলে যায়। এই ফুলগুলো দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও মনে মনে ভাবে যে আগে আমরা এই ফুল দিয়ে মেকআপের জিনিস বানাতাম, কিন্তু আমি তো এটা দিয়ে আসলে মাও এই ফুলটা দিয়ে বিষাক্ত ওষুধ তৈরি করে। ও ভাবতে থাকে যে লেডি লিহুয়ার ওপর হয়তো এই ধরনের কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল যা এই ফুল দিয়েই তৈরি। কিন্তু মাওয়ের জানা মতে ওই বিষ বানানো মোটেও সহজ নয়, কারণ ওটা অনেক শক্তিশালী ছিল আর বিভিন্ন ধরনের ফুল মিশিয়ে তৈরি করতে হয়। এমনকি বাইরে থেকে আসা ক্যারাভানের জিনিসপত্র ব্যবহার করতে হতে পারে। মাওয়ের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে যে লেডি লিহুয়াকে বিষ দেওয়া মেয়েটিকে এত কিছু শিখিয়েছেটাকে। ঠিক তখনই আমরা দেখি সেই মেয়েটি অর্থাৎ শিশুই সামনে চলে আসে আর বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি। বলতে বলতেই ও একটা পোকা দেখে ধরে ফেলে আর খুশিতে নাচতে শুরু করে দেয়। তারপর পোকাটাকে একটা খাঁচায় ভরে নেয়। ও মাওয়ের কাছে এসে বলে, দেখো আমি কতগুলো ধরেছি। মাও জিজ্ঞেস করে, তুমি এগুলো দিয়ে কি করো? মেয়েটি উত্তর দেয়, আমি এগুলোকে পূর্ব দিকে নিয়ে যাই। তাছাড়া পোকামাকড় ধরা আমার খুব পছন্দের কাজ, তুমিও তো ভালোবাসো, তাই না? ঠিক তখনই সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্বয়ং মহারানী, মানে ডাওয়েজার এমপ্রেস। মহারানীকে দেখেই মাও লুকিয়ে পড়ে। ওকে দেখে তো ওর বন্ধু অবাক, আরে তুমি এভাবে লুকাচ্ছ কেন? মাও বলে, আমি চাই না মহারানী আমাকে দেখুন, কারণ তিনি আমাকে দেখলে কিছু বলেও ফেলতে পারেন। তখন ওর বন্ধু জানায় যে মহারানী এখানকার ক্লিনিকে যাচ্ছেন। মজার ব্যাপার হলো, এই ক্লিনিকটা মহারানীই তৈরি করিয়েছিলেন যাতে সবাই এর ব্যবহার করতে পারে। সে আরও বলে,
আমাদের মহারানী খুবই ভালো মনের মানুষ। তিনি যখন ক্ষমতায় আসেন তখন সব ধরনের দাস প্রথা বন্ধ করে দিয়েছিলেন। অ্যান্ড ভাই, এরপর থেকে আর কাউকে জোর করে বন্দি বানিয়ে রাখা যেত না। এইসব শুনে মাও মাও মহারানীর প্রতি খুব ইমপ্রেসড হয়ে যায়। শিশুই আরও জানায় যে মহারানী রাজ্যের সমস্ত অবৈধ দেহ ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে ওল্ড গ্র্যানি বা ওদের মালকিন তো রেগে আগুন। যদিও সেই ব্যবসা এখনও অন্য নামে ঠিকই চলে, অনেকটা জানো তো কোনো খারাপ প্রোডাক্টের নাম বদলে বাজারে আবার নতুন করে নিয়ে আসার মতো। মাও মাও মনে মনে ভাবে, যদি আমি মহারানীর কথা একবার শুনতে পারতাম, জানতে পারতাম তিনি কেমনভাবে কথা বলেন। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও মাও তার জায়গায় ফিরে আসে আর বেচারিকে আবার সেই পরিষ্কারের কাজ করতে হয়। অনেকদিন পরও নিজের মহল থেকে এত লম্বা সময়ের জন্য বাইরে এসেছিল, তাই ফিরে এসে ওকে আবার কাজে লেগে পড়তে হয়। হেডমেইড খুব কড়াভাবে ওকে দিয়ে সব পরিষ্কার করাচ্ছিল। আসলে একটু পরেই মহারানী এই মহলে আসতে চলেছে, তাই এত আয়োজন। লেডি গিয়োকুও এসে মহারানীকে রিসিভ করে আর মাও মাও মন থেকে তাকে স্বাগত জানায়। ও মনে মনে ভাবে মহারানী সত্যি একজন খুব ভালো মানুষ। এরপর আমরা দেখি মহারানী প্রিন্সেস লিংলির সাথে খেলতে শুরু করেন। তিনি লিংলিকে খুবই পছন্দ করেন। কিছুক্ষণ খেলার পর লিংলি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন মহারানী মাও মাওকে বলেন, আমি তোমার ব্যাপারে শুনেছি। ঠিক তখনই লেডি গিয়োকুও বলে, লিংলি ক্লান্ত হয়ে গেছে, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। মহারানী রাজি হন, কিন্তু তিনি মাও মাওয়ের সাথে একা কথা বলতে চেয়েছিলেন, তাই তারা একটা আলাদা ঘরে চলে আসে। এখানে মহারানী বলেন, আমি শুনেছি তুমি নাকি ঘুরতে ঘুরতে অনেক বড় বড় সমস্যার সমাধান করে ফেলো। মাও মাও নম্রভাবে উত্তর দেয়, আমার সামান্য যা জ্ঞান আছে আমি শুধু সেটুকুই ব্যবহার করি, আমার অত বেশি জ্ঞান নেই। তখন মহারানী আসল কথাটা বলেন, আমি চাই তুমি আমার জন্য একটা কাজ করো। আমার মনে হয় আমাদের পুরনো মহারাজের ওপর কোনো ধরনের অভিশাপ ছিল। রাতের বেলা মাও মাও পুরনো মহারাজের ব্যাপারে ভাবছিল। মহারানীর কথা শুনে মাও মাও তো ভাবতে বসে গেছে, এটা আবার কেমন অভিশাপ হতে পারে। পুরনো মহারাজের ব্যাপারে মাও মাও যতটুকু জানে তাতে সে খুবই খারাপ একজন শাসক ছিল। তিনি একরকম পুতুলের মতো ছিলেন, যার সিদ্ধান্ত অন্য কেউ নিত। এছাড়াও তিনি খুব ছোট ছোট মেয়েদের বিয়ে করতেন শুধুমাত্র তাদের রাজ্য দখল করার জন্য। সেই রাজার রানীদের বয়সও বিভিন্ন রকমের ছিল। একজন রানীর গর্ভ থেকে তার সন্তানও হয়েছিল, কিন্তু সেই রানীকে সার্জারি করে বাচ্চার জন্ম দিতে হয়েছিল, আর সেই সন্তানই হল আমাদের আজকের বর্তমান মহারাজ। কিন্তু মাওমামের খটকা লাগে অন্য জায়গায়। তাদের তো দুটো সন্তান ছিল, অর্থাৎ আমাদের বর্তমান মহারাজেরও আরও একজন ভাই আছেন। এরপর মহারানী সব কুইনদের একটি টি পার্টির জন্য আমন্ত্রণ জানান। এই খবর পেয়ে সবাই নিজেদের প্রস্তুতি শুরু করে দেয়। মাও মাও কাপড় বদলে আবার পরিষ্কারের কাজ করতে থাকে। হঠাৎ ওর নজর যায় লেডি গিয়োকুয়োর দিকে, যে বেচারা খুব ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, মাও মাওয়ের ডিটেকটিভ ব্রেন সাথে সাথে কাজ করা শুরু করে দেয়। ও বুঝে যায় যে লেডি লিহুয়া আবার প্রেগনেন্ট, কিন্তু তিনি বিষয়টা সবার থেকে লুকিয়ে রেখেছেন। মাও মাও ভাবে লেডি লিসু তো মা হতে পারবে না, কেননা লেডি লিসুর বয়স খুবই কম, আর লেডি লৌলান তো শুধু ফ্যাশন নিয়েই ব্যস্ত থাকে, বাচ্চার দিকে তার কোনো খেয়ালই নেই। এইসব ভাবতে ভাবতেই হেডমেইড এসে মাও মাওকে এক পাশে ডেকে নিয়ে যায়। তিনি বলেন, মহারানী ডাওয়ে জোরে আসবেন, তাই স্ন্যাক্স নিয়ে যেতে হবে। তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যে এগুলোর মধ্যে কোনো বিষ আছে কিনা। এরপর তিনি মাও মাওকে সাবধান করে বলেন, মহারানী তোমাকে যে ব্যাপারে তদন্ত করতে বলেছেন সেটাই খেয়াল রেখো যেন লেডি গিয়োকুয়া নাম কোনোভাবেই না জড়ায়। লিটারেলি তিনি খুবই রাগের সাথে কথাটা বলেন। মাও মাও বুঝতে পারে যে হেডমেইড সত্যি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেন। তিনি আরও বলেন, মাও মাও তুমি অনেক অদ্ভুত আচরণ করো, প্লিজ ওখানে গিয়ে এসব কিছু করো না। অ্যান্ড অফকোর্স মাও মাওয়ের কি এসব কথা শোনার সময় আছে? তদন্তের জন্য মাও মাও পুরনো মহারাজের মহলে আসে। ও দেখে যে সেই মহলে একটুও ধুলোবালি নেই। যে মেয়ে ওকে নিয়ে এসেছিল সে জানায় যে কোনো ক্লিনার মহারাজের ঘরে যায় না। এটাই সেই ঘর যেখানে সেই রাজা মারা গিয়েছিলেন। ঘরটা খোলার সাথে সাথেই ভেতর থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসতে থাকে। মেডডি বলে, মহারাজের মৃত্যুর পর থেকে এই ঘরটা এভাবেই বন্ধ রাখা আছে, কেউ এখানে আসে না। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু মনে হয় তার আত্মা এখনও এখানেই আছে। সে আরও জানায়, আনশি নামে এক মহিলা বলতেন যে তিনি নাকি মানত করেছিলেন যেন রাজা তাড়াতাড়ি মারা যান। এই আনশি আসলে আর কেউ নন, স্বয়ং আমাদের মহারানী। আর সম্ভবত এই কারণেই মহারানীর মনে এখন সন্দেহ দানা বেঁধেছে যে রাজার মৃত্যুটা কি তার মানতের কারণে হয়েছে নাকি এটা স্বাভাবিক মৃত্যু ছিল। মেডটি বলে, মৃত্যুটা তো স্বাভাবিকই ছিল, কারণ ওই বয়সে তার মারা যাওয়ারই কথা। কিন্তু অবাক করা বিষয় হল, মারা যাওয়ার 1 বছর পরেও তার শরীরটা এখনো ঠিক আগের মতোই আছে, একটুও পচেনি। মাও মাওয়ের কাছে এটা লিটারালি অবিশ্বাস্য, কারণ ও তো জানে মানুষ, সে ধনী হোক বা গরিব, মৃত্যুর পর তার শরীর নষ্ট হয়ে যায়, পোকামাকড় খেয়ে ফেলে। ঈশ্বরের তৈরি এই শরীর মৃত্যুর পর আবার প্রকৃতিতেই মিশে যায়, কিন্তু এই মহারাজের শরীর কেন এখনো আগের মতোই আছে? মাও মাও পুরো
বিভ্রান্তিতে পড়ে যায় সবকিছু শোনার পর মাও শান্তভাবে বলে আমার একটা অনুরোধ করার আছে আর ঠিক এখানেই এই পর্বটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই